ঈগল, চলো আজ আমরা নদী দেখতে যাই। কতদিন থেকে নৌকায় উঠি না, তাই ভাবছি আজ নৌকায় উঠে পুরো নদী ঘুরে ঘুরে দেখব। ও আচ্ছা, এজন্যই এত সুন্দর করে সেজেছো ইগলি। ঠিক আছে, চলো তাহলে। তোতা, তুই বাড়িতেই থাক, নয়তো আবার চোর ঢুকে পড়বে। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। ভালো করে নৌকা চালাও ঈগল, তোমার নৌকা চালানো দেখে আমার খুব ভয় করছে যে। আরে আমি তো কখনো নৌকা চালাইনি, তাই তো ভালোভাবে পারছি না। ওই তো টুনি নদীতে আসছে, টুনিকে দিয়ে এই নৌকা চালিয়ে নিব। টুনি, হ্যাঁ টুনি, এদিকে আয় তো। জি বনপ্রধান, বলুন, ডাকছেন কেন? নৌকা চালিয়ে আমাদের একটু নদী ঘুরে দেখাতো। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। মা, আমিও নৌকায় উঠবো। না না, তোকে নৌকায় ওঠানো যাবে না, নৌকায় বেশি জায়গা নেই। এত পাখি উঠলে তো নৌকাটাই শেষে ডুবে যাবে। মা টুকি, আমি তোকে অন্য সময় নৌকায় উঠিয়ে নদী ঘুরাবো, এখন নদীর পাড়ে বসে খেলা কর মা। তুই আমার লক্ষ্মী মেয়ে, আমি যা বলি তুই তো তাই করিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? এরপর টুনি নৌকা চালিয়ে ইগলি আর ঈগলকে নদী ঘোরাতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর টুনি নৌকা নিয়ে আবার নদীর পাড়ে চলে আসে। টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাদের পুরো নদী ঘুরে দেখানোর জন্য। এই নে, কিছু টাকা রেখে দে, আর কোনোদিন যদি আসি তাহলে আবার নদী ঘুরে দেখাবি, কেমন? আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এরপর ঈগল আর ইগলি বাড়ির দিকে আসতে থাকে, আর তখনই পথে ইগলি একটা পাকা আমের গাছ দেখতে পায়। ঈগল, দেখো ওই আম গাছে কত পাকা আম ধরে আছে, তুমি ওই গাছ থেকে কটা পাকা আম ছিঁড়ে দাও না আমায়। তোমার আবদারের শেষ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এরপর ঈগল গাছে উঠে আম পাড়তে থাকে, আর ইগলি নিচে থেকে আম কুড়াতে থাকে। হঠাৎ ইগলির গলা থেকে হাড়টা খুলে মাটিতে পড়ে যায়, কিন্তু ইগলি তা বুঝতেই পারে না। আর কিছু আম নিয়ে তারা সেখান থেকে বাড়িতে চলে যায়। মা টুকি, কাপড় ধোয়া হয়ে গেছে, চল এবার আমরা বাড়িতে চলে যাই। হ্যাঁ মা, চলো। মা দেখো, আম গাছের নিচে কত সুন্দর একটা সোনার হার পড়ে আছে। সত্যি তো রে মা, কিন্তু এমন হার তো আমি ইগলি দিদির গলায় দেখেছিলাম। কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে তারপর ইগলি দিদিকে হারটা দেখাতে যাব। আরে টুনি, তুই আবার এই সোনার হার কোথায় পেলি? এই গাছের নিচে কুড়িয়ে পেলাম দিদি, ইগলি দিদির হতে পারে, তাই কাজগুলো শেষ করে ইগলি দিদিকে দেখাতে যাব। হ্যাঁ তাই হতে পারে, আমিও দেখি মাঝে মাঝে ইগলি দিদি সোনার হার পরে ঘুরতে যায়। যাই হোক, আমি চলি রে। ঈগল, সর্বনাশ হয়ে গেছে, আমি যে আমার সোনার হারটা পরে ঘুরতে গিয়েছিলাম, সেই হারটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো এসব? হার তো আর গলা থেকে পড়ে যায়নি, তবে গেলে তো আমি দেখতাম। ভালো করে খুঁজে দেখো, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। এরপর ইগলি ভালো করে হারটা খুঁজতে থাকে, আর এদিকে কালু হারের কথা শুনে টুনির বাড়িতে চলে আসে। টুনি, তুই নাকি ইগলি দিদির হার কুড়িয়ে পেয়েছিস? আমি বনপ্রধানের বাড়িতে একটা কাজে যাচ্ছি, তাই হারটা আমাকে দে, আমি ইগলি দিদিকে দিয়ে আসবো। ঠিক আছে দাদা, নিয়ে যাও, আমি তো কাজের ব্যস্ততার জন্য বনপ্রধানের বাড়িতে যেতেই পারছি না। এই নাও, এই যে হারটা। মা, কালু আঙ্কেলকে আমার ছবিটা মনে হচ্ছে না, তুমি কালু আঙ্কেলকে হারটা দিও না। আরে টুকিমা, কি বলছিস এসব? আমি আবার হার নিয়ে কি করব? বিশ্বাস না হলে আমার সাথে বনপ্রধানের বাড়িতে চল। আরে কালু দাদা, ছোট ছানার কথা কিছু মনে করো না, এখন তাড়াতাড়ি বনপ্রধানের বাড়িতে যাও। মা টুকি, বড়দের সামনে এসব বলতে হয় না মা। এরপর কালু হারটা নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে তার বাড়িতে চলে আসে। কাকুলি, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ কালু, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার চলো তাড়াতাড়ি অন্য বনে চলে যাই,
আর সেখানে গিয়ে এই হারটা বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানাবো। কিন্তু যাওয়ার আগে তো টুনিকে ফাঁসিয়ে দিতে হবে। তুমি সবকিছু নিয়ে নদীর পাড়ে চলে যাও, আমি টুনিকে ফাঁসানোর ব্যবস্থা করে আসছি। আচ্ছা ঠিক আছে কালু। সুখী, সুখী, বাড়িতে আছিস? হ্যাঁ কালু দাদা আছি, তা বলো কিছু বলবে? একটা কথা আছে, টুনি আজ ইগলি দিদির সোনার হার কুড়িয়ে পেয়েছে, কিন্তু টুনি নাকি সোনার হারটা ইগলি দিদিকে ফিরিয়ে দিবে না। আমি তো পাশের বনে একটা কাজে যাচ্ছি, তাই বলি কি তুই একটু চুপ করে বন প্রধানকে এই কথাটা বলে আসবি, আর এর বিনিময়ে বন প্রধান তোকে কিছু উপহারও দিতে পারে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি বলে আসবো। এরপর কালু সেখান থেকে চলে যায় আর সুখী বন প্রধানের বাড়িতে চলে আসে। আরে সুখী, আমার বাড়িতে কি চাই তোর? তারপর সুখী বন প্রধানকে সব কথা খুলে বলে। টুনির এত বড় সাহস, বন প্রধানের বউয়ের হার পেয়ে ফিরিয়ে দিবে না? তোতা, টুনির বাড়িতে গিয়ে সোনার হারটা নিয়ে আয় তো, আর যদি টুনি হারটা না দেয় তাহলে ওকে আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বন প্রধান। আর সুখী, কথাটা বলার জন্য তোকে অনেক ধন্যবাদ। ইগলি, সুখীকে কিছু টাকা দিয়ে দাও তো। টুনি, এই টুনি, তুই নাকি ইগলি দিদির সোনার হার কুড়িয়ে পেয়েছিস? বন প্রধান তাড়াতাড়ি হারটা দিতে বলেছে। কি বলছো এসব তোতা দাদা? হারটা তো আমি কালু দাদাকে দিয়েছি, কেন কালু দাদা হারটা দেয়নি? না, কালু কোনো হার দেয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কালু দাদার বাড়িতে চলো। হে কি, কালু দাদা তো ঘরে তালা দিয়ে সোনার হার নিয়ে পালিয়ে গেছে। মা টুকি, তোর কথা না শুনে কেন যে কালুকে হারটা দিতে গেলাম? কিন্তু টুনি, বন প্রধান বলেছে হার না পেলে তোকে তার বাড়িতে নিয়ে যেতে হবে, তাই চল আমার সাথে চল। হ্যাঁ দাদা চলো। এরপর টুনি তোতার সাথে ঈগলের বাড়িতে চলে যায় আর ঈগলকে সব কথা খুলে বলে। ঈগল, এই টুনির কথা বিশ্বাস করো না, এই টুনি সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আমারও তাই মনে হচ্ছে। তোতা, এই টুনিকে শাস্তি হিসেবে খাঁচায় বন্দি করে রেখে দে। জীবন প্রধান, তাই করছি। আমার মা মিথ্যে বলছে না বন প্রধান, আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, তাহলে সত্যিটা প্রমাণ করে দিব। তুই ছোট্ট ছানা হয়ে আবার কি প্রমাণ করবি? আমার সাথে তোতা আঙ্কেলকে পাশের বনে যাওয়ার অনুমতি দিন, তারপর আমি সব বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোতা এই টুনির ছানার সাথে পাশের বনে যা তো। এরপর তোতা আর টুকি পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় আর উড়তে উড়তে তারা পাশের বনে পৌঁছে যায়। আঙ্কেল, আপনাদের বনে কোনো নতুন পাখি এসেছে? হ্যাঁ হ্যাঁ, কালু আর কাকুলি নামে দুটো পাখি এসেছে, আর আমি ওদের স্বর্ণকারের দোকানের দিকে যেতে দেখেছি। ধন্যবাদ আঙ্কেল, চলো তোতা আঙ্কেল স্বর্ণকারের দোকানে যাই। আঙ্কেল, তুমি সোনার হারটা এখানে বিক্রি করে তো সামান্য কিছু টাকা পাবে, আর বন প্রধান বলেছে এই হারটা খুঁজে দিলে নাকি তাকে তার অর্ধেক সম্পত্তি লিখে দিবে। তাই নাকি তোতা দাদা? টুকি কি সত্যি বলছে? হ্যাঁ হ্যাঁ কালু, টুকি সত্যি বলছে। তাহলে আমি হারটা বন প্রধানকে দিয়ে দিব। চলো কাকুলি, তাড়াতাড়ি বনে ফিরে যাই। এরপর সবাই মিলে বনে ফেরার উদ্দেশ্যে রওনা দেয় আর তারা উড়তে উড়তে বন প্রধানের বাড়িতে চলে আসে। বন প্রধান, এই যে দেখুন কালু আঙ্কেল হার নিয়ে পালিয়ে গিয়েছিল। সত্যি তো? শয়তান কালু, তোর এত বড় সাহস, আমার বউয়ের হার নিয়ে পালিয়ে গেছিস? তোতা, টুনিকে ছেড়ে দিয়ে কালু আর কাকুলিকে খাঁচায় বন্দি কর। টুকি, তুই মিথ্যে বলে আমাকে বন প্রধানের কাছে নিয়ে এসেছিস। বন প্রধান, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। শয়তান কালু, তুই ক্ষমা পাওয়ার যোগ্য নোস। আমাকে ফাঁসিয়ে দিয়ে সোনার হার নিয়ে পালিয়ে গিয়েছিলি তাই না? এখন দেখ নিজেই তো ফেঁসে গেলি। টুনি, আমাদের ক্ষমা করে দে। বিনা অপরাধে তোকে আমরা শাস্তি দিয়েছিলাম, আর তোর ছোট মেয়েটার জন্যই আজ আমার সোনার হারটা পেলাম। ঈগল, টুনি আর ওর ছানাকে বেশি করে টাকা দিয়ে দাও। এরপর ঈগল টুনিকে
বেশ কিছু টাকা দিয়ে দেয় আর তোতা কালু ও কাকুলিকে খাঁচায় বন্দি করে রাখে। শিমুল ও বকুল নামে দুই পরী তাদের রাজ্য ছেড়ে পাখিদের বনে বাস করার জন্য চলে যায়। কিন্তু তাদের দুজনের মধ্যে বকুল পরী ছিল অনেক অহংকারী, তাই সে বনে গিয়ে আলাদা একটা জায়গায় চলে যায়। আরে এখানে চারপাশটা তো দেখছি ফুলের সমারোহ, আর আশেপাশে কোনো বাড়িও দেখছি না। তাই এখানে আমি আমার বাড়িটা বানাবো, কেননা এখানে আমাকে বিরক্ত করার মতো কেউ থাকবে না। এরপর বকুল পরী তার জাদু শক্তি দিয়ে অনেক সুন্দর একটা ঘর বানায়। অন্যদিকে শিমুল পরী ছিল খুবই পরোপকারী আর ভালো মনের পরী। সে পাখিদের বনের ভিতরে চলে যায় আর একটা বড় বটগাছের নিচে দাঁড়িয়ে যায়। আর অল্প কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা নেমে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমি থাকার জন্য একটা ঘর বানাতে পারলাম না। আর ঘর বানাবোই বা কি করে? ঘর বানানোর জাদু শক্তি শুধুমাত্র বকুল দিদির কাছেই আছে। এখন আমি কি করে করব? কোথায় যাব? শোন রে মা, বাইরে আকাশের অবস্থা বেশি ভালো নয়, তাই আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি। তুই ঘর থেকে বের হোস না যেন, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তবে তাড়াতাড়ি এসে, কিন্তু আমার কিন্তু একা একা বাড়িতে থাকতে ভীষণ ভয় করে। এরপর টুনি পানি নিতে নদীর পাড়ে চলে যায় আর নদী থেকে পানি নিয়ে বাড়ির দিকে চলে আসে। আর বাড়িতে আসার সময় টুনি গাছের নিচে শিমুল পরীকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। একি, এটা তো একটা পরী, আর পরীটা তো এখানেই ঘুমিয়ে পড়েছে। এদিকে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নেমে যাবে, আর বৃষ্টি নামলে তো পরীটা ভিজে যাবে। না না, আমি বরং পরীকে ঘুম থেকে জাগিয়ে দেই। পরী, ও পরী, ঘুম থেকে ওঠো, তা না হলে যে বৃষ্টিতে ভিজে যাবে। টুনির ডাক শুনে পরীর ঘুম ভেঙে যায়, আর টুনি পাখিকে দেখে শিমুল পরী অনেক খুশি হয়ে যায়। এ কি, আকাশ তো মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এখন আমি কি করব? আমার যে থাকার মতো কোনো জায়গাই নেই। আহারে, মন খারাপ করো না পরী, চলো তুমি আমার বাড়িতে চলো। এসো এসো, আর দেরি করো না, নয়তো আমরা বৃষ্টিতে ভিজে যাব। এরপর শিমুল পরী টুনির সাথে তার বাড়িতে চলে যায়, আর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন বৃষ্টি থেমে যায়। অন্যদিকে বনের সবাই টুনির বাড়িতে থাকা শিমুল পরীর খোঁজ জানতে পায়, তাই তাকে দেখার জন্য সবাই টুনির বাড়িতে আসে। এবার বলো তো পরী, তুমি তোমার রাজ্য ছেড়ে আমাদের বনে কেন এসেছো? আমাদের মা বাবা মারা যাওয়ার পর আগে আমাদের দুই বোনকে বলেছিল আমরা যেন তাদের মৃত্যুর পর রাজ্য ছেড়ে বনে এসে বাস করি, কেননা তাদের মৃত্যুর পর আমাদের রাজ্যে থাকা নাকি নিরাপদ না। তাই আমরা বনে চলে এসেছি। তুমি কোনো চিন্তা করো না পরী, তুমি যখন আমাদের বনে থাকতে এসেছো, তাহলে তো তুমি আমাদের বনের অতিথি। তাই আমরা সবাই মিলে তোমার থাকার জন্য একটা ঘর বানিয়ে দিব। হ্যাঁ কালু দাদা, তুমি ঠিক কথাই বলেছো। পরী নাকি ঘর বানাতে পারে না, তাই আমরা ওকে সুন্দর করে একটা ঘর বানিয়ে দিব। চলো সবাই আমরা ঘর বানানোর কাজে লেগে পড়ি। এরপর সবাই শিমুল পরীকে টুনির বাড়িতে রেখে তার জন্য ঘর বানাতে চলে যায়। আর কালু কাকুলি ও টুনি মিলে অল্প কিছুক্ষণের মধ্যেই অনেক সুন্দর করে একটা ঘর বানায়। আমাদের ঘর বানানোর কাজ শেষ। এই টুনি, তুই এখন পরীকে গিয়ে নিয়ে আয়। এরপর টুনি সেখান থেকে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে শিমুল পরীকে নিয়ে আসে। আর শিমুল পরী আমঘর দেখে অনেক খুশি হয়ে যায়। ওয়াও, কি সুন্দর দেখতে আমের ঘর! তোমরা এত সুন্দর একটা ঘর আমার জন্য বানিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের পাখিদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে, তাই এখন থেকে আমিও তোমাদের মতো সবার পাশে থাকবো, সবাইকে বিপদে সাহায্য করব। এরপর শিমুল পরী ধীরে ধীরে বনের সব পাখিদের সাথে মিলেমিশে বসবাস করতে থাকে। আর পাখিরা কোনো খাবারের অভাবে পড়লে সে তার জাদু শক্তি দিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়। আর এভাবে একে অপরকে সাহায্য করে শিমুল পরী বেশ সুখে দিন কাটাচ্ছিল। অন্যদিকে বকুল পরী বন ভ্রমণ করতে বনের ভিতরে চলে যায়, আর সে আমঘরের কাছে চলে আসে।
আরে এত সুন্দর করে আম ঘরটা কে বানিয়েছে? আমি জীবনে জাদু শক্তি দিয়ে অনেক সুন্দর ঘর বানিয়েছি, কিন্তু এত সুন্দর করে ঘর বানানোর বুদ্ধি তো আমার মাথায় আসেনি। এতদিন আমি বনের পাখিদের জাদু করা খাবার খাইয়েছি, আজ আমি ওদের জন্য নিজের হাতে পায়েস রান্না করেছি। যাই, ওদের জন্য পায়েস নিয়ে যাই। এরপর শিমুল পরি পায়েস নিয়ে যেই না আমঘর থেকে বের হয়ে যায়, ঠিক তখনই বকুল পরি তাকে দেখতে পায় আর বলে, এ কি, এই আমঘরটা শিমুলের? কিন্তু ও তো ঘর বানাতে পারে না, তবে কি বনের পাখিরা ওকে এত সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। এই বনে আমার ঘরের থেকে সুন্দর ঘরে অন্য কেউ থাকতেই পারে না, আর এটা আমি কিছুতেই হতে দিব না। এরপর বকুল পরি তার জাদু শক্তি দিয়ে আমঘরটা ভেঙে দেয় আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে কালুর ঘর দেখতে পায়। এটা নিশ্চয়ই কোনো এক পাখির ঘর। শয়তান পাখিরা, তোদের মাথায় এত বুদ্ধি, তোরা কিনা আমার থেকেও সুন্দর ঘর বানিয়ে ওই শিমুলকে দিয়েছিস। তবে দেখ, আমি তোদের বনে কারোর ঘর রাখবো না, সবার ঘর আমি ভেঙে চুরমার করে ফেলবো। এরপর বকুল পরি কালুর ঘরটা ভেঙে দেয় আর একে একে বনের সবার ঘর ভেঙে দেয়। এরপর সে তার নিজের বাড়িতে চলে যায়। অন্যদিকে শিমুল পরি, কালু, কাকুলি তাদের ঘর ভেঙে যাওয়া দেখে টুনির বাড়িতে চলে আসে। এ কি টুনি, তোর বাড়িটাও ভেঙে গেছে? কিন্তু কে আমাদের বাড়িগুলো এভাবে ভেঙে দিয়েছে? আমিও তো কিছুই বুঝতে পারছি না কালু দাদা, কে আমাদের এত বড় ক্ষতিটা করলো? অনেক কষ্ট করে আমি এই ঘরটা বানিয়েছিলাম, কিন্তু কে কে আমাদের সর্বনাশ করলো? আমার মন বলছে এটা নিশ্চয়ই বকুল দিদির কাজ। ও ছোটবেলা থেকে অনেক হিংসুটে আর অহংকারী, আর আমার আম ঘর দেখে ও নিশ্চয়ই হিংসায় চলে গেছে, আর তাই আমার ঘরটা ভেঙে দিয়েছে। আরো ভালো করেই জানে ওই ঘর আমি না, তোমরা বানিয়ে দিয়েছো, আর এজন্যই তোমাদের সবার বাড়িও ভেঙে দিয়েছে। কিন্তু অহংকার যে আমাদের জীবনে দুঃখ বয়ে আনে, আর অহংকার যে অধপতনের মূল, এটা তোমার দিদিকে বোঝাতে হবে পরি। কিন্তু কিভাবে টুনি? শোনো তবে। এরপর টুনি সবার কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়, আর সবাই টুনির বুদ্ধি অনুযায়ী কাজ করতে থাকে। এ কি, এত বড় হিংস্র প্রাণীটা আমার বাড়িতে কি করে এলো? তুই তো দেখতে অনেক সুন্দরী, কিন্তু এত সুন্দরী হয়ে কি লাভ? এখন যে আমি তোকে আরাম করে খাবো, আর তোকে খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হবে। চুপ কর মূর্খ, সামান্য একটা প্রাণী হয়ে আমাকে খেতে এসেছিস? তাহলে দেখ আমি তোর কি অবস্থা করি। এরপর বকুল পরি যেই না সিংহকে বন্দি করার জন্য জাদু শক্তি প্রয়োগ করে, ঠিক তখনই সিংহ বকুল পরিকে ধরে ফেলে। এ কি, আমার জাদু শক্তিতে এই প্রাণের কোনো ক্ষতি হলো না কেন? এখন মনে হয় আমি সত্যি সত্যি এর পেটে চলে যাব। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এই তুচ্ছ প্রাণের পেটে চলে যাব আমি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, কেননা আশেপাশে কেউ নেই, তাই তোকে খেতে কেউ আমাকে বাধা দিতে পারবে না। তুই একা একা বাড়ি বানিয়ে খুব ভালো করেছিস। আমি আমার অহংকারের জন্য নিজের দিদির সাথেও মিশতে চাইনি, আর আমার ঘুমের বিরক্ত হওয়ার জন্য সবার থেকে এত দূরে বাড়ি বানিয়েছি, আর সবার থেকে মিলেমিশে না থেকে আমি অনেক বড় ভুল করেছি। আজ আমার অহংকারের অধঃপতন হয়েছে। বকুল পরীর কথা শুনে সেখানে টুনি, কালু ও শিমুল পরী চলে আসে। এবার তুমি আমার দিদিকে ছেড়ে দাও সিংহ। আমার দিদি নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি এখন চলে যাও। এরপর সিংহ বকুল পরীকে ছেড়ে দিয়ে চলে যায়। কি শিমুল, তুই এখানে? আরে সিংহটা তোর কথা শুনে চলে গেল কেন? ওই সিংহকে আমি আমার জাদু শক্তি দিয়ে বশ করেছিলাম, আর তোর অহংকার শোধরানোর জন্য ওকে তোর কাছে পাঠিয়েছিলাম। শুধুমাত্র ওই সিংহের জন্য তুই তোর ভুল বুঝতে পেরেছিস দিদি। হ্যাঁ রে শিমুল, আমি অহংকার করে ভুল করেছি। আর পাখিরা, আমি তোমাদের ঘর ভেঙে দিয়ে অন্যায় করেছি, তাই আমি তোমাদের ঘর বানিয়ে দিব।
শোনো পরি, অহংকার করলে এর পতন একদিন হবেই। বেঁচে থাকতে হলে আমাদের একে অপরের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য। তাই আমাদের মধ্যে অহংকার নয়, মনুষ্যত্ববোধ থাকা উচিত। আর সবাই মিলে মিলেমিশে থেকে একে অপরের বিপদে এগিয়ে আসা উচিত। এরপর বকুল পরি বনের সবাইকে একটা করে ঘর বানিয়ে দেয়, আর দুই পরি মিলে পাখিদের সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি হয়? অহংকার করলে একদিনের অধঃপতন হয়। তাই আমাদের অহংকার করা উচিত নয়। এমনই সব মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।